একটা প্রমাণ দিতে পারবে যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় কোথাও গিয়ে কোন মানবাধিকার লঙ্ঘন করেছে ইত্যাদি? একটা না, একাধিক উদাহরণ দেওয়া যাবে। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ইউনিট যারা সেখানে শান্তি রক্ষায় গিয়েছিল তারা একাধিক জায়গায় ধর্ষণ করেছে বলে অভিযোগ এসছে। যদি ওবায়দুল কাদের স্যার এটা যদি ভালোভাবে বিচার পর্যবেক্ষণ করে যদি দেখবো যে আমাদের অবস্থা হচ্ছে জামাত বিএনপির চাইতেও খারাপ অবস্থা। এমত অবস্থায় আমরা এই নির্বাচনটা আসলে কিভাবে আগে নিব? সকাল 9টার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা তো আর নির্বাচন, এই তামাশা নির্বাচন চাই না। কিন্তু আমরা নিজেরাই ভোটটা দিতে পারি না। কি বলবো, সকাল 8টা 9টার মধ্যে সব ভোট প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুই একটা ছোটখাটো কেন্দ্রের ভোট আস্তে আস্তে এরা ক্লোজ করে। এমন সাধারণ প্রশ্ন তো শুরুতেই থাকার কথা। গোয়েন্দা পুলিশের সাধারণ মানুষের মনে যেহেতু আসে, আমাদের মনেও যেহেতু আসে, বিবির হারুনুর রশিদও শুরুতেই যেই অনুরোধটি করেছিলেন কলকাতার গোয়েন্দা পুলিশকে, কিন্তু তারা সেদিকে না গিয়ে কেন বিভিন্ন জায়গায় গিয়েছেন? তাহলে কি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? দর্শক, এবার ভয়ঙ্করভাবে বিপদে পড়তে চলেছে বর্তমান সেনাপ্রধান শফিউদ্দিন। দর্শক, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যখন জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচ ভেলে একটি রিপোর্ট প্রকাশ করা হয়, সেটিকে কেন্দ্র করে বর্তমান সেনাপ্রধান শফিউদ্দিন একটি বক্তব্য দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন কোনো ব্যক্তি কি পারবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের খারাপ কাজ প্রমাণ করতে? তো দর্শক, অবশেষে সেই প্রমাণ পাওয়া গেল। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে গিয়ে কি ধরনের অপরাধ করেছে এবং বাংলাদেশে কি ধরনের দুর্নীতি করেছে, অবশেষে সবকিছুর তথ্য প্রমাণ সহ তুলে ধরেছেন ডক্টর তাজ হাশমি। সেখানে তিনি বর্তমান সেনাপ্রধান শফিউদ্দিনকে কেন্দ্র করেও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এবং সেনাপ্রধান শফিউদ্দিন শফির সেই কথাটির কড়া জবাব দিয়েছে। তো দর্শক, সেখানে তিনি কি কি বলেছেন সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে ডিবি প্রধান হারুনুর রশিদকেও ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এমপি আনোয়ারুল আজিব আনারকে কেন্দ্র করে যেই ধরনের তথ্য বা যেই ধরনের উপাত্তগুলো তিনি দিচ্ছিলেন বারবার গণমাধ্যমে, সেগুলোকে কেন্দ্র করে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সেখানে ফেঁসে গিয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ। তো দর্শক, তাকে কিভাবে ফাঁসানো হলো সেটিও আপনারা একটু পরে জানতে চলেছেন। এমনকি দর্শক, বেনজির আহমেদের পরপরই জেনারেল আজিজের বিরুদ্ধেও দুদক তৎপর হয়ে উঠেছে। তাহলে দর্শক, প্রশ্ন উঠছে, দুজনের শাস্তি কি একই সাথে হবে, নাকি তাদেরকে কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে বের করে দেওয়া হবে, সেটিও জানবেন। এমনকি দর্শক, এরই সাথে জানতে চলেছেন তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে জাল ভোট এবং ভোট কারচুপি ঠিক কিভাবে করা হয়েছে। দর্শক, সরাসরি এই বিষয়গুলো কিন্তু ক্যান্ডিডেটরাই বলে দিয়েছে, যার কিছুটা নমুনা বা অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। দুঃখজনক বিষয় হচ্ছে এটা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের স্যার এরিয়া। আসলে আমরা এখানে একটা জিম্মি দশায় আছি। এখানে কোম্পানিগঞ্জটা মনে হয় যেন বাংলাদেশের বাইরে একটা দেশ। যদি ওবায়দুল কাদের স্যার এটা যদি ভালোভাবে বিচার পর্যবেক্ষণ করে যদি দেখবো যে আমাদের অবস্থা হচ্ছে জামাত বিএনপির চাইতেও খারাপ অবস্থা। এমত অবস্থায় আমরা এই নির্বাচনটা আসলে কিভাবে আগে নিব? সকাল 9টার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা তো আর নির্বাচন, এই তামাশা নির্বাচন চাই না। আমি চাই, আমার মতামত হচ্ছে আগামী এই নির্বাচনটা স্থগিত করে আরেকটা নির্বাচন দিয়ে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দেখ এবং প্রশাসনিকভাবে যাতে আমাদেরকে সহযোগিতা করা হোক। তবে আমি এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সবাইকে ফোন দিছি। সবাই আমাকে বলতেছে আপনি কেন্দ্রে যান, আমরা দেখতেছি, আপনি কেন্দ্রে যান, দেখতেছি, কিন্তু কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করে না। চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা সকালবেলা আমাদের এজেন্ট কোনো কেন্দ্রে ঢুকতে দেয় নাই। ওরা সবগুলা ছিঁড়ে ফেলছে নিয়ে। এরপর আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, টিএনও সাহেবকে ফোন দিছি, তারপর আমি ডিসি সাহেবকেও ফোন দিছি। উনি দেখতেছে, কিন্তু আমরা নিজেরাই ভোটটা দিতে পারি না। কি বলবো, সকাল 8টা 9টার মধ্যে সব ভোট প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুই একটা ছোটোখাটো কেন্দ্রের ভোট আস্তে আস্তে এরা ক্লোজ করে। বড়গুলা সব সকালে ক্লোজ হয়ে গেছে 8টা হইতে 9টার মধ্যে। এখানে আসছি আমরা নির্বাচনটা বাতিল করে পুনঃ তফসিল দিয়ে আমাদেরকে নির্বাচনটা করার সুযোগ করে দেওয়ার জন্য। এগুলা করতেছে মেয়র আব্দুল কাদের মির্জা সাহেব, ওনার নেতৃত্বে ওনার ছেলে আশিক মির্জা, রাহাত সহ কতিপয় আরও বহু গুন্ডা আছে। বাইর থেকে আর মনে হয় 40-50টা কালো মাইক্রো নিছে। সবগুলা কারা এদেরকে কার্ড দিছে সাংবাদিক হিসাবে? আমাদের প্রশ্ন। এরা সব ক্যান্ডে যায় ভোটগুলা সিস্টেম করছে। একসাথে যদি একটা প্রার্থী, অজনপ্রিয় একজন প্রার্থী যদি একসাথে 40টা কেন্দ্র দখল করে আর নির্বাচন করার সুযোগ আছে নি বলুন? এই জন্য আমরা এই নির্বাচন বর্জন করছি। এই নির্বাচন আমরা মানি না। আমরা নতুন করে নতুন নির্বাচন দাবি করছি।
নিরপেক্ষ একটা নির্বাচন, কারণ এই এলাকা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবের উপজেলা, নিজ উপজেলা। এই উপজেলায় ওনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, ওনাকে অসম্মানিত করার জন্য এই পরিকল্পিতভাবে একটা মানে একটা জুলুমের নির্বাচন, এটাকে জুলুম বলা চলে, জুলুমের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে জড়িত আছে প্রশাসনের লোকজন, পুলিশ, বিজিবি। আনারস ছাড়া অন্য কোনো প্রার্থীর কর্মীকে রাস্তায় থাকতে দিচ্ছে না। বলছে আনারস হলে তোমরা রাস্তায় থাকো, ভোট কেন্দ্রে ঢুকো, আনারস যদি না করো তোমরা ভোট কেন্দ্র থেকে চলে যাও। নিজের টাকা মাটির নিচে রাখুন, ব্যাংকে রাখতাম না, আর এই দেশেও থাকতাম চায়েন না, চলে যাবো। কষ্টের আয় থেকে আইসিবি ইসলামিক ব্যাংকে জমা রাখা টাকা এখন আর তুলতে পারছেন না ব্যাংকটির এই গ্রাহক। তার স্বরেই যেন প্রকাশ পেয়েছে সেই ক্ষোভ ও আক্ষেপ। মে মাসের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ, তবে এখানকার কোনো গ্রাহক এখনো টাকা ফেরত পায়নি। মে মাস শেষ হতে আর 2 দিন বাকি। এই 2 দিনের ভিতর কি তারা এই সমস্যার সমাধান করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যায়। চোর হয়েছে উপরে বসে থাকে 5 তলায়, আমরা হয়েছে নিচতলায়। ওরা উপর তুললে উপর দিয়ে চলে যাবো, ভুক্তভোগী হয়েছে আমরা। মোটে কোনো টাকাই দিচ্ছে না এরা। এখন 10,000 টাকার চেক দিলে ওইটা ফাঁস হচ্ছে না। শুধু নয়াপল্টনের এই শাখা নয়, বুধবার রাজধানীর ব্যাংকটির বিভিন্ন শাখা ঘুরে পূর্বের চিত্রই দেখা গেছে। গ্রাহকেরা টাকার জন্য এসে ফিরে যাচ্ছেন খালি হাতেই। ব্যাংকের অবস্থা খুবই খারাপ, ওরা টাকা দিচ্ছে না, যার যা পাওনা টাকা। এখন ব্যাংকে টাকা নাই, ব্যাংক আপনার দেউলিয়ার মতো। ব্যাংক যে এরকম হইব এটা তো কল্পনার বাহিরে। 999 আমি ফোন দিছিলাম রাগ হইয়া, কিন্তু এর কোনো প্রতিকার পাই নাই। ঢাকা শহরে ব্যাংকটির বেশ কটি এটিএম বুথ ঘুরে সেগুলো বন্ধ পাওয়া গেছে। বন্ধ নাকি? টাকা নাই, ক্যাশ নাই। খোঁজ নিয়ে জানা যায় বেশ কয়েক মাস ধরেই এই হাল বুথগুলোর। ব্যাংকের বেহাল অবস্থা নিয়ে কথা বলতে চাইলে বরাবরের মতোই এড়িয়ে গেছেন শাখাগুলোর ম্যানেজাররা। কয়েকটি শাখার ভেতরে প্রবেশ করতেও দেয়া হয়নি এই প্রতিবেদককে। ঢোকা যাবে না নাকি? না না না, নিষেধকাজ। আমার শফিউদ্দিনের একটা বক্তব্য যে কেউ একটা প্রমাণ দিতে পারবে যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষাকালীন কোন মানবাধিকার লঙ্ঘন করেছে। ব্যাপারটা হচ্ছে ইদানিং যে প্রশ্নটা উঠেছে বহুদিন যাবত, 2021 সালে মার্কিন নিষেধাজ্ঞা আসার আগ থেকেই, স্যাংশন আসার আগ থেকেই, যে বাংলাদেশের র্যাব এবং পুলিশ নির্বিচারে দেশে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। শফিউদ্দিন ওই দিকে না গিয়ে যেটা বললেন যে কেউ একটা প্রমাণ দিতে পারবে যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় কোথাও গিয়ে কোনো মানবাধিকার লঙ্ঘন করেছে ইত্যাদি। একটা না, একাধিক উদাহরণ দেওয়া যাবে। সিয়েরা লিওন, কঙ্গো এবং অন্যত্র বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ইউনিট যারা সেখানে শান্তি রক্ষায় গিয়েছিল তারা একাধিক জায়গায় ধর্ষণ করেছে বলে অভিযোগ এসছে। তবে শফিউদ্দিন যেটার দিকে নির্দেশ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, যে একটা উদাহরণ দেন, এটা 22 মে 2024 এই বছর এই মাসেই হিউম্যান রাইটস অ্যাবিউজার্স dispatched as UN peacekeepers। এটা ডয়েচে ওয়েল টেলিভিশন এবং তাদের ওয়েব পেজে এই খবরটা এসছে, রিপোর্টটা এসছে। রিপোর্টটা করেছেন নাওমি কনরাড, আরাফাতুল ইসলাম ও ব্রিজিতা শুলেক নামে 3 জন। সেখানে লেখা হয়েছে, অফিসার্স from a Bangladeshi elite unit implicated in the torture and killing of political opponents are being sent on United Nations peacekeeping missions। এবং আরেকটা রিপোর্ট, পৃথিবীর সর্বত্র যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, fewer and fewer members of the UN Human Rights Council are known for protecting human rights within their own borders। এটা 2023 সালের 12 নভেম্বর একটা আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট আমি কোট করছি। তো এখন যেটা ডয়েচে ওয়েল নিউজ, নেত্র নিউজ এবং একটা নিউজ অর্গানাইজেশন যেটা বলল, তার মূল কথা হচ্ছে বাংলাদেশের একটা এলিট বাহিনী মানে র্যাব, এলিট বাহিনীর অফিসাররা দেশের ভেতরে অত্যাচার, উৎপীড়ন, টর্চার এন্ড কিলিং অফ পলিটিক্যাল অপোনেন্টস, রাজনৈতিক বিরোধীদের হত্যা করছে যারা, সেই অফিসাররা একটা এলিট ইউনিটের মানে র্যাবের নাম উল্লেখ করা হয়েছে। তাদেরকে জাতিসংঘ আবার বিভিন্ন দেশে শান্তি মিশনে পাঠাচ্ছে। তারা জাতিসংঘকেও একজোট নিয়েছে, বলছে জাতিসংঘ যেটা করছে এই মানবাধিকার লঙ্ঘনকারীদের চাকরি দিয়েছে, পাঠাচ্ছে শান্তি রক্ষার জন্য। বলছে এটা কিভাবে সম্ভব, এবং এটা নিয়ে অনেক হইচই হচ্ছে। আপনারা জানেন ইতোমধ্যে আমরা বেনজির আহমদ
এবং জেনারেল আজিজ আহমদ, এই দুইজনের কেলেঙ্কারির খবর পেলাম। এবং বেনাজির সম্বন্ধে আপনারা জানেন, তাকে এখন তার ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি, অবৈধভাবে অর্জিত সম্পত্তিগুলো সরকার এখন ইনভেস্টিগেট করছে। মাল ক্রোক করার আদেশ এসছে, তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তা এখন শফিউদ্দিন কি জেনারেল আজিজ এবং বেনাজির আহমদ থেকে ভিন্ন ধরনের লোক? আদৌ নয়। এ সবগুলোই ফকির নির্পুত, যেগুলো আমি সবসময় বলি। ফকির নির্পুত বলতে যেটা আমি বুঝাই যে এদের কেউরি দাদার নাম বলতে পারবে না, বাপের নাম হয়তো বলতে পারবে। তারা সমাজের নিম্ন বর্গের লোক মানে খারাপ লোক না, দরিদ্র মানে খারাপ না, তবে অতি দরিদ্র ফ্যামিলি থেকে এসে তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই 2-4-5 বছরের ভেতরে। তাদেরকে আমি ফকির নির্পুত বলি। যারা জীবনে রিক্সায় চড়েনি তারা এখন বড় বড় গাড়ি চড়ে বেড়ান, বিমানে করে ঘুরে বেড়ান, হাজার হাজার কোটি টাকার মালিক, সবগুলোই ফকির নির্পুত। এবং লিটারালি এই যে শফিউদ্দিনকে তো আমি বলি গোলাম ইবনে গোলাম, মানে গোলামের বেটা গোলাম। এর বাবা চাকরি করতেন শেখ নাসেরের ওখানে, চালের দোকানে চাল মাপতেন এই শফিউদ্দিনের বাবা। আর সেভাবে বলা যায় শফিউদ্দিন শেখ হেলালের একজন কর্মচারী, কারণ বংশানুক্রমে তারা ওই শেখ ফ্যামিলির, খুলনার শেখ ফ্যামিলির, শেখ মুজিবুর রহমানের ভাইয়ের পরিবারে তারা চাকরি করে আসছে, আর্মি অফিসার হয়েছে। কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড তো সেইটাই, আজিজ আহমদেরও তাই। মতলবে একেবারে খেটে খাওয়া মানুষ, মজুর শ্রেণীর প্রতিনিধিত্ব করে আজিজ আহমদ। তার বাবা চাকরি করতেন বিমানের একজন লোডার, এই যে স্টোর থেকে জিনিসপত্র এখান থেকে ওখানে নেয়, একজন কুলি। তার বাবা মোহাম্মদপুরে একটা বিহারির বাড়ি দখল করে আছে, আপনারা জানেন। এবং এই সবগুলো ভাই ডাকাত, খুনি। এবং আজিজ আহমদও তাই। আজিজ আহমদ মে মাসে 2013 সালে হেফাজতকে যখন তারা গুলি করে হেফাজতের নিরীহ লোকজনকে হত্যা করে, তখন এই কুখ্যাত আজিজ আহমদ বলেছিল, আমরা যারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে তাদের বুকে গুলি করা হবে। এটা কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো আইন প্রয়োগকারী কোনো কেউ বলছে না, সেনাবাহিনী প্রধান বলছে। এবং 2018 নির্বাচনে সে প্রত্যক্ষভাবে নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করেছে, বিএনপি এবং বিরোধীদের ভোট দিতে দেয় নাই। আজিজ আহমদ, বেনজির আহমদ, এদের নাম এই জন্য বললাম শফিউদ্দিনের সঙ্গে, যে বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে কোন পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, ডিজিএফআই এর প্রধান, এরা কেউ ভালো মানুষের সন্তান নয়। এরা নিজেরাও খারাপ না হলে হাসিনা এদেরকে পিক করে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে বসাতো না। নানা রহস্যে ঘেরা এই হত্যাকাণ্ডের 15 দিনের মাথায় এসে চমকে দেওয়ার মতো তথ্য আসলো সবার সামনে। সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে পাওয়া গেছে টুকরো টুকরো লাশের খণ্ড। বলা হচ্ছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল এবং সেই লাশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটারই হয়তো অংশ হতে পারে। কিন্তু দর্শক, আপনাদের শুরুতে নিয়ে যেতে চাই যেদিন কিনা অর্থাৎ 13ই মে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে গোয়েন্দা পুলিশ বা ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে। সেদিনের পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে 3 জন এবং কলকাতায় 1 জনকে গ্রেপ্তার করা হয়। কলকাতায় যাকে গ্রেপ্তার করা হয় তাকে বলা হচ্ছে জিহাদ হাওলাদার। সেই কিনা পুরো বডিটি টুকরো টুকরো করেছে, অর্থাৎ হাড় থেকে মাংসগুলো আলাদা করে চামড়াও আলাদা করে ফেলেছে। এরপর তার অন্য সহযোগীরা মিলে সেই দেহের বিভিন্ন অংশ সুটকেসে ভরে পলিথিনে মুড়িয়ে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে এসছে। সেই লাশ কোথায় সেটির সন্ধানেই কলকাতা পুলিশ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদের কাছে এই আসামিরা রিমান্ডে আছে, অর্থাৎ বাংলাদেশে 3 জন, আমানুল্লাহ ভূঁইয়া ওরফে শিমুল ভূঁইয়া, এমনকি তানভীর এবং সেলেস্তি রহমান, এই 3 জনের দেওয়া তথ্যের ভিত্তিতেই ঢাকার গোয়েন্দা পুলিশ কলকাতা পুলিশকে অনেক কিছু জানিয়েছে। এমনকি কলকাতা পুলিশের হাতে যে জিহাদকে গ্রেফতার করা হয়েছে, সেই জিহাদ ও রিমান্ডে তাদের সব নাকি জানিয়ে দিয়েছে। এবং সেই জিহাদকেই বলা হচ্ছে ভয়ঙ্কর কসাই জিহাদ, কারণ সে ঠান্ডা মাথায় পুরো দেহকে টুকরো টুকরো করে আলাদা করেছে। বলা হচ্ছে সেটা কিমা বানিয়েছে। তাহলে সেই জিহাদ কি তথ্য দিয়েছে? সেই জিহাদের তথ্য অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন জায়গায় কলকাতার খাল বিল বিভিন্ন নালা চষে বেড়াচ্ছেন। দুদেশের গোয়েন্দাদের কাছে দেওয়া তথ্য এবং সব সমন্বয় করে যে তথ্য এক জায়গায় করা হয়েছে, সেখানে অন্তত একটি বিষয় স্পষ্ট, সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটেই
অর্থাৎ ওই বিলাসবহুল ফ্ল্যাটেই আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। এমনকি সেই হত্যার পর সেই গার্ডেনের বাথরুমে নিয়েই তার লাশকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। ঢাকায় আটক যে 3 জন, আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া বিস্তারিত নাকি বলেছেন গোয়েন্দাদের কাছে। তাহলে কলকাতা পুলিশের মাথায় কেন এলো না যে শুরুতেই সেপটিক ট্যাঙ্কের কথা? অথবা যে লাশ বাথরুমে টুকরো টুকরো করা হয়েছে, বাথরুম পরিষ্কার করা হয়েছে, সেখানে কেন আলামত খোঁজার জন্য প্রথমেই তারা চেষ্টা করলো না? সেই খাল, বিল, নদী, নালা, এমনকি বিভিন্ন ঝোপ জঙ্গলে সেই কসাই জিহাদকে নিয়ে রীতিমতো মহড়া দিয়েছে দুই দেশের পুলিশ। তাহলে সবার মনে এখন প্রশ্ন আছে, ঢাকার গোয়েন্দা প্রধান হারুন শুরুতে যে অনুরোধটি করেছিলেন, কলকাতা গোয়েন্দা পুলিশ শুরুতেই কেন সেটা মাথায় আনেনি? তারপরেও সেই বিষয়টি কেন আমলে নেওয়া হলো না? তাহলে কলকাতার পুলিশের মাথায় কি সেটি ছিল না? বাংলাদেশ থেকে আসলাম তখনই আপনারা জানেন আমরা বিইউর 56 নাম্বার যে ফ্ল্যাটটা, সে ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেই কিন্তু আমরা সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই বিল্ডিংয়ের কারা প্লাম্বারের কাজ করে এবং কারাই বিল্ডিংয়ের কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটি ট্যাঙ্কটা একটু দেখার দরকার আছে। সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে। সেই লাশের সন্ধান প্রথমেই কেন কলকাতার পুলিশ সেই সুয়ারেজের সন্ধান করলো না? এমনকি 2 সপ্তাহ বিভিন্ন জায়গায় ঘুরে সেই লাশের সন্ধানে তারা নানাভাবে সময় নষ্ট করলো। এতে কি অন্য কোনো কারণ আছে, নাকি রিমান্ডে থাকা আসামিরা তাদেরকে ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন এতদিন? তারা যদি বিভ্রান্ত করেও থাকে তাহলে শুরুতেই কমন প্রশ্ন বা কমন সন্দেহ তো দুই দেশের গোয়েন্দাদের মাথায় আসার কথা। যেখানে টুকরো টুকরো করা হয়েছে সেখানে লাশগুলো পানিতে ধুয়ে ফেলা হয়েছে, রক্ত ধুয়ে ফেলা হয়েছে, অন্যান্য আলামত। তাহলে ব্লিচিং পাউডার দিয়ে সেটার আলামত নষ্ট বা গন্ধ যেন না ছড়ায় সেটারও চেষ্টা করা হয়েছে। এই তথ্য কিন্তু দুই দেশের গোয়েন্দাদের কাছেই ছিল। তাহলে তারা হন্য হয়ে চারিদিকে না খুঁজে সামান্য আলামতের জন্য শুরুতেই কেন সেপটিক ট্যাঙ্ক বা সুয়ারেজ লাইন পরীক্ষা নিরীক্ষা করলো না? সেই প্রশ্নটি কিন্তু সামনেই আসছে। তাছাড়া মাংস আলাদা করার পর যে হাড়গুলো ট্রলির ব্যাগে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে, সেই তথ্যও কিন্তু গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডের আসামিরাই দিয়েছে। যে সুটকেসগুলো এই সিসি ক্যামেরায় আমরা দেখলাম সুটকেসগুলো ভরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সুটকেসগুলো কোথায়? এমনকি যেই ছুরি বা চাকু বা চাপাতি দিয়ে আলাদা করা হলো সেই ধারালো অস্ত্রগুলো কোথায় ফেলেছে সেই বিষয়ে কি তারা তথ্য দেয়নি? তাহলে প্রশ্ন আসে, দুই দেশের গোয়েন্দা পুলিশ এত অভিযানের পর শেষ পর্যন্ত 15 দিনের পর এসে সেই সেপটিক ট্যাঙ্কে কেন নামলো এবং সেখান থেকে উদ্ধার করা হলো কয়েক কেজি অংশবিশেষ, অর্থাৎ যে কিমা আকারে চাপাতি দিয়ে কুচি কুচি করা হয়েছে সেটি পানিতে ফুলে এমন এক অবস্থা হয়েছে সেটি এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেটি আনারুল আজিমের কিনা তার পরিবারের সদস্যদের সেখানে নিয়ে তার সাথে ডিএনএ টেস্ট, ডিএনএ প্রোফাইল মেলানোর পরেই বোঝা যাবে এটি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কিনা। শেষ পর্যন্ত যখন সঞ্জীবা গার্ডেনে এসে সেই লাশের টুকরো পাওয়া গেল, তাহলে অন্য কিছু কি সন্দেহ করার আছে? এমন সাধারণ প্রশ্ন তো শুরুতেই থাকার কথা। গোয়েন্দা পুলিশের সাধারণ মানুষের মনে যেহেতু আসছে, আমাদের মনেও যেহেতু আসছে, টিভির হারুনুর রশিদও শুরুতেই যেই অনুরোধটি করেছিলেন কলকাতার গোয়েন্দা পুলিশকে, কিন্তু তারা সেদিকে না গিয়ে কেন বিভিন্ন জায়গায় গিয়েছেন? তাহলে কি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সেটা এখন দেখার বিষয়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।